হ্যালো বন্ধুরা, আমি শাক গন্ডেল 7 সেন্স অফ ক্রিকেট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আইপিএল 2025-এর ম্যাচ নাম্বার 15 অর্থাৎ কেকেআর ভার্সেস এসআরএইচ গতকাল রাতের ম্যাচ নিয়ে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। যে ম্যাচে কেকেআর খুব ইজিলি জিতেছে, খুব কনফিডেন্ট একটা উইন তাদের জন্য এটা ছিল, যেটা কেকেআরের ম্যানেজমেন্টকে, কেকেআরের ফ্যান বেসকে অনেক বেশি আনন্দ তো দেবে, তার সঙ্গে সঙ্গে একটা কনফিডেন্স দেবে যে ভাই অনেকগুলো জায়গাতে আমাদের দুর্বলতা দেখা যাচ্ছিল, সেই দুর্বলতাগুলো গতকালের ম্যাচে অ্যাকচুয়ালি দেখতে পাওয়া যায়নি। অন্যদিকে হায়দ্রাবাদ, তাদের যে দুর্বলতা সেগুলো কিন্তু কোথাও একটা কন্টিনিউড হলো, তারা যে সেই জায়গায় কাজ করছে না সেটা গতকালের ম্যাচ থেকে পরিষ্কার হয়ে গেল। আমি ডিটেলসে সবকিছু নিয়ে আলোচনা করব। সবার আগে যেটা বলতে হয়, গতকালের ম্যাচ যারা লাইভ দেখেছেন বুঝতে পারবেন ইডেনের পিচ কিন্তু কোথাও একটা পেসারদেরকে হেল্প করছিল প্রথম 6 ওভারে। সেটা আমরা হায়দ্রাবাদের ইনিংসের ক্ষেত্রেও দেখতে পেয়েছি, সেটা আমরা কেকেআরের ইনিংসের ক্ষেত্রেও দেখতে পেয়েছি। কেকেআরের ইনিংসে যেরকম হায়দ্রাবাদের বোলাররা, বিশেষ করে কামিন্স এবং শামি, তারা কিন্তু প্রথম 6 ওভারে উইকেট থেকে হেল্প পেয়েছে, তারা কিন্তু ভালো বোলিং করতে পেরেছে এবং এই ধরনের বোলাররা নতুন বলে সবসময় ভালো করে। সেই জিনিসটা কিন্তু কেকেআরের বোলিং এর সময় দেখতে পাওয়া গেছে। হর্ষিত রানা কিংবা বৈভব অরোরার মতন বোলার, স্পেশালি এখানে আমি বৈভব অরোরার কথা বলবো, তারা দুজনে কিন্তু ভীষণ ভীষণ ভালো বোলিং করেছে, যেটা হায়দ্রাবাদের ব্যাটসম্যানদেরকে কোথাও একটা রেসপেক্ট দিয়ে খেলতে হতো। দেখুন, ম্যাচে পার্টিকুলারলি কিছু ফেজ আসবে একটা 20 ওভারের ইনিংসে, যেখানে আপনাকে বোলাররা কন্ডিশনস থেকে হেল্প পেলে তাদেরকে রেসপেক্ট দিতে হবে। 20 ওভারই আপনি ধামাকাদার ব্যাটিং করবেন, এটা যদি অ্যাপ্রোচ থাকে, যেটা হায়দ্রাবাদের প্রত্যেকটা ম্যাচে অ্যাপ্রোচ থাকছে যে রেসপেক্টই দেবো না বোলারদেরকে, এটা হয় না। অনেক ক্ষেত্রে পিচ এমন দেওয়া হচ্ছে রোডের মতন, যেখানে বোলাররা 20 ওভারই ম্যাচে থাকবে না, সেখানে আপনি এই ধরনের অ্যাটাকিং মাইন্ডসেটে চলে যাচ্ছেন, সেটা তবুও ওকে, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু সব ম্যাচে সব পিচে কিন্তু সেটা অ্যাকচুয়ালি হওয়ার নয়। সেটা কোথাও একটা হায়দ্রাবাদকে বুঝতে হবে। আমি পরবর্তীতে আসছি, কিন্তু মেইন জায়গাটা এটাই যে রাহানে, রঘুবংশী এরা ম্যাচুরিটি দেখিয়েছে, এরা কোথাও একটা বোলারদেরকে সেই জায়গাটা দিয়েছে যে ভাই এখন তোমরা ডমিনেট করো, আমরা এখন মোটামুটি একটা রান পাওয়ার প্লের মধ্যে তুলে নেবো, ওই 75-80 তুলতে হবে, ওই তাড়াহুড়োতে যাব না, আমরা আমাদের যেটা খেলা সেটাকে ব্যাক করব এবং ধীরে 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 ইনিংস বিল্ড করতে করতে স্ট্রাইক রেটটা নিজেদের বাড়িয়ে নেব এবং তারপর যাতে অন্যরা যখন আসবে, ভেঙ্কিয়ারের মতন প্লেয়ার, রিঙ্কুর মতন প্লেয়ার, তারা যাতে একটা স্টেজ পায়। আমি দেখতে পাচ্ছি যে মিড ইনিংসে অনেকে এরকমটা বলা বলি করছিল যে রাহানে কিংবা তার সঙ্গে সঙ্গে রঘুবংশীর মতন ব্যাটসম্যান এরা প্রচণ্ড স্লো খেলে ফেলেছে, এদের স্ট্রাইক রেট আরেকটু বেশি থাকতে পারতো। হ্যাঁ দেখুন, টি-20 জামানাতে আপনি বলতে পারেন যে 6 ওভারে কালকে পাওয়ার প্লেতে 50-এর নিচে কেকেআরের রান ছিল, সেখানে তারা আরেকটু অ্যাটাকিং খেলতে পারতো, কিন্তু তাদের দিকটা এখানে ভেবে দেখতে হবে যে কোল্যাপস কেকেআরের ব্যাটিংয়ে পরের পর আসতে থাকছে, সেখানে তারা যদি ধরে কিছু ওভার না খেলে এবং কোথাও একটা মিডল অর্ডারকে একটা সেট পজিশন না দেয়, একটা স্টেজ না দেয় যেখানে তারা আসবে এবং অ্যাক্সেলারেট করবে, সেই স্টেজটা না দিলে কিন্তু কেকেআরের মিডল অর্ডার কোল্যাপস করে যাচ্ছে। তো রাহানেকে, রঘুবংশীকে এই ধরনের ইনিংসই খেলতে হতো, এর থেকে বেশি স্ট্রাইক রেটে খেলতে গেলে সেটা রিস্কি হয়ে যেত এবং উইকেট পড়ে গেলে কে বলতে পারে। এসআরএইচের ব্যাটিংয়ে যে কোল্যাপসটা দেখতে পাওয়া গেছে সেটা কিন্তু গতকাল কেকেআরের ব্যাটিংয়েও দেখতে পাওয়া যেত। ভেঙ্কিয়ার আসছে, রিঙ্কু সিংয়ের মতন ব্যাটসম্যান আসছে, তারা কিন্তু শুরুতে স্ট্রাগল করছে, তাদেরকে কিন্তু খুব যে কনফিডেন্ট শুরু 10 বলে দেখাচ্ছিল তা নয়, তারপর তারা দুর্দান্ত স্ট্রাইক রেটে খেলতে পারছে, কারণ তাদের পেছনে ব্যাটিং রয়েছে রাসেলের মতন ব্যাটসম্যান, রমনদীপের মতন ব্যাটসম্যান, মঈন আলী কালকে টিমে যুক্ত হয়েছিলেন এবং উপরে কোথাও একটা রাহানে, রঘুবংশী সেই স্টেজটা দিয়ে গেছে। আগে উইকেট পড়ে গেলে প্রেশার সিচুয়েশনে যখনই আপনি অফ ফর্ম ভেঙ্কিয়ারকে নামাবেন কিংবা রিঙ্কু সিং, যাকেও খুব বেশি টাচে গতকালের আগে অবধি লাগছিল না, কালকে কিছু শর্টস খেলেছে যেখানে তাই কনফিডেন্ট দেখিয়েছে, প্রপারলি ব্যাটে মিডিল হয়েছে, এটা বোঝা গেছে, সেই পাওয়ার হিটিংটা দেখতে পাওয়া গেছে। এই ধরনের ব্যাটসম্যানকে আপনি খুব প্রবলেমেটিক একটা সিচুয়েশনে নামালে তখন তারা যে ডেলিভার করতে পারবেন এটা স্বাভাবিক। অফ ফর্ম প্লেয়ারদের সঙ্গে এই জিনিসটাই হয়, এটা শুধুমাত্র ভেঙ্কিয়ার বা রিঙ্কুর কথা বলছি না। তো তারা কালকে স্টেজ পেয়েছে, তারা ডেলিভার করেছে, এটা দরকার ছিল। কেকেআরের এই যে পুরো ট্যুরটা, এই যে পুরো সিজনটা, সেখানে এরকম একটা ম্যাচ অ্যাকচুয়ালি কেকেআরের জন্য প্রচণ্ড দরকার ছিল, যেখানে ভেঙ্কিয়ার বা রিঙ্কু সিং এরা প্রথমে না 5-10 বল দেখে খেলতে পারবে, সময় নিতে পারবে, স্ট্রাগল করলেও প্রবলেম হবে না। কালকে কিন্তু প্রথম 10 বলে ভেঙ্কিয়ারকে একরকম প্লেয়ার লেগেছে, তার পরবর্তীতে কিন্তু ভেঙ্কিয়ারকে কমপ্লিটলি ডিফারেন্ট প্লেয়ার লেগেছে। লাস্টের দিয়ে কিন্তু মনে ছিল যে ভেঙ্কিয়ার যেটা কেকেআরের জন্য লাস্ট কয়েক বছর করতে পেরেছে বেশ কিছু ম্যাচে, যেটার জন্য ওকে রিটেন করা হয়েছে, সেই ক্রিকেটটাও ডেলিভার করতে পারছে, যেটা কেকেআরের ফ্যান বেসকে, কেকেআরের ম্যানেজমেন্টকে প্রচণ্ড কনফিডেন্স দেবে। এবার দেখা যাক রিঙ্কু, ভেঙ্কিয়ার এই যে ফর্মটা সেটাকে কন্টিনিউ করতে পারে নাকি অ্যাকচুয়ালি কালকে এসআরএইচে প্রচণ্ড পুয়ার বোলিং হয়েছে, যে কারণে ভেঙ্কিয়ার মেবি ক্যাপিটালাইজ করতে পেরেছে সেটাকে, কিন্তু হয়তো ভেঙ্কিয়ার ফর্মে ফেরেনি, হয়তো পরের দিন নেমে প্রথম 10 বলে আবার হয়তো সে স্ট্রাগল করবে, এরকমটা আমরা দেখতে পেতেই পারি। তো আর কিছু ম্যাচ দেখা দরকার, ভেঙ্কিয়ার ফর্মে ফিরে গেছে বা এরকমই কনফিডেন্সের সঙ্গে আপকামিং ম্যাচেসগুলোতেও ব্যাট করবে, সেই কথাটা সত্যি বলতে বলবার জন্য। তবে কালকে কেকেআরের ব্যাটিং কেকেআরের ফ্যানদেরকে, কেকেআরের ম্যানেজমেন্টকে কোথাও একটা হ্যাপিনেস দেবে, কারণ রাহানে রান করেছে, রঘুবংশী রান করেছে, মিডল অর্ডার যেটা একটা প্রবলেম দেখাচ্ছিল কোথাও একটা কেকেআরের জন্য, সেখানে রান এসেছে, রিঙ্কু রান করেছে, তার সঙ্গে সঙ্গে ভেঙ্কিয়ারের কথা তো বলছি। অন্যদিকে বোলিং ভীষণ ভালো হয়েছে। অ্যাকচুয়ালি গত বছর যেরকম বোলিং দেখতে পাওয়া যেত যে বৈভব অরোরা আসছে এবং শুরুর দিকে উইকেট নিচ্ছে, তার সঙ্গে সঙ্গে গতকাল হর্ষিত রানা, যাকে আমরা
আমরা নর্মালি মিডল ওভার্সে কেকেআরের জন্য বল করতে দেখতে পেয়েছি, যেহেতু আগের বছর স্টার্ক ছিল, সে এবারে নতুন বল করা শুরু করেছে এবং নতুন বলে সে কিন্তু বেশ বেশ ভালো করছে, ইম্প্যাক্টফুল বোলিং কিন্তু করছে। তো দুজনেই কিন্তু একসঙ্গে খুব ভালো করেছে। এখানে বৈভব অরোরার কথা বলতে হবে, তার যে কামব্যাক ওভারটা এটা দারুণ ছিল। মানে থার্ড ওভারে যদি আপনারা দেখেন সে কিন্তু রান খেয়ে গেছিল, ফোর্থ ওভারে সে যখন এসেছে ক্লাসের কিন্তু বৈভব অরোরাকে একা নিতে চাইছিল, বিশেষ করে ইডেন গার্ডেন্সে লাস্ট 5 ওভারে কত রান উঠতে পারে সেটার ব্যাপারে আইডিয়া আপনারা কেকেআরের ইনিংসে গতকালের ম্যাচেই পেয়ে গেছেন। 5 ওভারে 75 প্লাস উঠেছে এবং যে রানটা অ্যাকচুয়ালি দরকার ছিল সে 6 ওভারে, সেখানে ক্লাসেনের মতন ব্যাটসম্যান যদি নিজের ফুল পোটেনশিয়ালে খেলে মিরাকেল হতেই পারে। আপনি টেলিভিশন স্ক্রিনের দিকে চোখ রেখে এরকমটাই ভাববেন যে ক্লাসেন যতক্ষণ রয়েছে ম্যাচ ততক্ষণ হায়দ্রাবাদের সঙ্গে কিন্তু রয়েছে, হায়দ্রাবাদ যে একেবারে ফুরিয়ে গেছে, পারবেই না এই পজিশন থেকে, সেরকম কিন্তু মনে হচ্ছিল না। তো ক্লাসেনের উইকেটটা নিয়ে নেওয়াটা মানে বৈভব কালকে প্রমাণ করে দিয়েছে যে নতুন বলেও সে ভালো, এবং যখন তাকে আপনি ট্রিকি সিচুয়েশনে আনবেন, মিডিল ওভার্সে হোক কিংবা কাইন্ড অফ আপনি ডেথেই বলতে পারেন কালকের ওভারটা, ফোর্থ ওভারটা বৈভবের, সেখানে কিন্তু বৈভব ডেলিভার করেছে কেকেআরের জন্য। এটা কেকেআরকে ভীষণ ভরসা দেবে যে ভাই এই বোলারটা আমাকে দু জায়গাতেই বল করে দিতে পারবে, একটা ওভার পেছনে রাখলে সে সেখানে ইম্প্যাক্টফুল কাজটা করে দিতে পারবে। আর বরুণ দেখুন গতকাল ভালো বোলিং করছিল, হ্যাঁ বলতে পারেন যে উইকেট পেয়েছে টেল এন্ডারদের, সেটা ঠিক কথাই, কিন্তু বরুণে কিন্তু কালকে বল স্পিনও করছিল। তো পিচ কিউরেটারের সঙ্গে কেকেআরের ক্যাপ্টেনের যে বাওয়াল, একটু স্লো সার্ফেস দেওয়া হোক, একটু স্পিনারদেরকে হেল্প করবে এরকম সার্ফেস দেওয়া হোক, এটা যেটা অজিঙ্ক্য রাহানে বলেছিলেন কালকে, কিন্তু ভেঙ্কিয়া নিজে কিন্তু ইনিংসটা খেলবার পরবর্তীতে মিড ইনিংস ব্রেকে তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে উইকেট কিন্তু স্লো আছে এখানে, মানে যেরকমটা নর্মালি ইডেন গার্ডেন্সে এক্সপেক্টেড ততটা ভালো পাটা পিচ নয় আর কি, একেবারে রোড করে দেওয়া হয়নি আর কি, স্লো পিচ দেখুন ছিল, সেটা বলতে আমি খুব একটা একমত নই এখানে ভেঙ্কিয়ারের সঙ্গে। কিন্তু হ্যাঁ অন্যদিন যেরকম উইকেট ছিল মেবি তার থেকে একটু স্লো সাইডে ছিল, সেটা ভেঙ্কিয়ার মিন করতে চেয়েছে, তো যেটা অ্যাকচুয়ালি কেকেআরের জন্য হেল্পফুল, কেকেআরেতে খুশিই থাকবে। আর সুনীল লাইনের মতন একজন এক্সপিরিয়েন্স বোলার থাকার মজাটা কোথায় বলুন তো, সে হয়তো একটা ওভারে মার খাচ্ছে ভালো মতো, তারপরেও বাকি 3টে ওভারে এমন করে দিচ্ছে, আফটার অল কিন্তু আপনি দেখবেন যে তাকে আপনি বলতে পারবেন না যে প্রচুর মার খেয়েছে নারিন, একদম নারিন একা 4 ওভারে 50 খেয়ে গেল, এই জিনিসটা দেখতে পাওয়াই যায় না। গতকালের ম্যাচে ক্লাসেন তাকে একা নিয়ে নিয়েছিল একটা ওভারে, তারপরেও কিন্তু তার ইকোনমি ঠিকই আছে, টি20তে আপনি এর থেকে বেশি কি ভালো এক্সপেক্ট করবেন? নারিন প্রত্যেক দিন 6-এর ইকোনমিতে রান খাবে, এটা তো হতে পারে না, একটু বেশি এদিক ওদিক হয়ে যায় এবং সেই বেশিটা খুব বেশি নয়। তো নারিন হচ্ছে ক্লাস, এবং আমার কোথাও একটা মনে হয় যে মঈন আলীকে খেলানোর সিদ্ধান্তটা স্পেন্সার জনসনের বদলে, এটাতে হয়তো আমরা চেঞ্জেস দেখতে পাবো, হয়তো এই স্লোয়ার সাইডে উইকেট রয়েছে সেটা রাহানে মেবি রিয়েলাইজ করেছিল, কেকেআর ম্যানেজমেন্ট রিয়েলাইজ করেছিল, যে কারণে মঈন আলীকে আনা, কিন্তু মঈন আলীকে বল না করানো, কেন করানো হয়নি? আমার মতে ভীষণ ভালো একটা সিদ্ধান্ত। মঈন আলীকে কালকে বল করানো হলে সেটা কিন্তু কোথাও একটা কেকেআরের জন্য চ্যালেঞ্জিং হতে পারতো, মোমেন্টামটা কিন্তু এসআরএইচের দিকে চলে যেতে পারতো। অফ স্পিনার কালকে যেরকম অ্যাকচুয়ালি রান টার্গেট ছিল, যেরকম ব্যাটসম্যান এক্সপ্লোসিভ ব্যাটসম্যান এবং ডানহাতি ব্যাটসম্যানরা অ্যাকচুয়ালি মানে সানরাইজার্সের মিডল অর্ডারে ভর্তি রয়েছে, টপ অর্ডারে পুরো বাতিরা, তাদের তো উইকেট আর্লি পড়ে গেছে, তারপর দেখবেন আপনারা টানা কিন্তু ডানহাতিরা রয়েছে। রাসেলের মতন স্পিনার হিটারের সামনে যদি আপনি মঈন আলীকে আনেন, সেক্ষেত্রে কে বলতে পারে 4-6 ওভারে পড়ে যেতে পারতো, সেক্ষেত্রে কেকেআরের থেকে মোমেন্টামটা কমপ্লিটলি শিফট করে এসআরএইচের দিকে চলে যেতে পারতো, চেসটা কমপ্লিট ডিফারেন্ট দেখাতো, মানে চান্সেস কিন্তু ছিল। তো রাহানে এখানে ক্যাপ্টেন হিসেবে খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে যে মঈন আলীকে সে এনেছে, কিন্তু দরকার নেই দেখে সে কিন্তু মঈন আলীকে অ্যাটাকে আনেনি, এটা ভীষণ ভালো সিদ্ধান্ত যে আমি টিমে নিয়েছি তাকে বল করাতেই হবে। সবাই সব দিন বল করবে না, বিশেষ করে মঈন আলীর মতন বোলাররা রোজ বল করবে না, যেদিন দরকার থাকবে সেদিন বল করবে। চেন্নাইতে দেখবেন ধোনি তাকে এভাবেই ইউজ করেছে, যখন দরকার এনেছে, যেদিন দরকার নেই মঈন আলী বল করেনি, হয়তো ব্যাটেও নামেনি, বলও করে। ধোনির একটা স্টেটমেন্ট রয়েছে যে আমি প্রত্যেকদিন একই বাইক চালাই না, তাকে প্রশ্ন করা হয়েছিল যে বাজ্জিকে কেন কোনো ওভার দেওয়া হয়নি, তাকে কেন অ্যাটাকে আনা হয়নি, তখন ধোনির উত্তর ছিল এটা। আমার মনে হয় যে প্রত্যেকটা ক্যাপ্টেনের, বিশেষ করে টি20 ফরম্যাটে যেখানে আপনি অনেকগুলো বোলিং অপশন দিয়ে নামেন, যে ও মার খেয়ে গেলে একে দিয়ে করেই দেবো, তাদের সেটা মাথায় রাখা দরকার। কেন এই কথাটা বলছি, শুধুমাত্র রাহানের ব্রিলিয়ান্স বোঝানোর জন্য নয়, বা রাহানে ক্যাপ্টেন হিসেবে ঠিক সিদ্ধান্ত নিচ্ছে সেটা বোঝানোর জন্য নয়, তার সঙ্গে সঙ্গে কামিন্স কালকে ভুল সিদ্ধান্ত নিয়েছে। প্রচুর অপশনস ইউজ করতে গেছে, অ্যাটাকে সবাইকে এনেছে, কিন্তু যারা অ্যাকচুয়ালি ভালো করছিল তাদেরকে দিয়ে আরও কিছু ওভার করানো যেতে পারতো, তাদেরকে আরেকটু বেশি অ্যাটাকে আনা যেতে পারতো। সেই জিনিসটা না করে কোথাও একটা কামিন্স, শামি, হর্ষল প্যাটেল, মেইন যারা বোলার সিমরজিৎ, তাদের ওভারটা শেষ করাতে যাওয়ার যে প্রচেষ্টা, এদিকে আপনি স্পিনার খেলিয়েছেন আলাদা করে, কিন্তু আপনি তাদেরকে ওভার কমপ্লিট করাচ্ছেন না, মাত্র 1 ওভার দিচ্ছেন যাকে আপনি নতুন এনেছেন টিমে, মানে আপনি তাহলে করছেনটা কি? সে 1 ওভার সে যে খারাপ করছে সেরকম ব্যাপারও নয় যে না বেধরক মার খেয়ে গেছে। তো প্রচুর যখন
যখন অপশনস অ্যাভেলেবেল তখন ক্যাপ্টেনও কোথাও একটা পাজেলড হয়ে যাচ্ছে। কামিন্সের মতন একজন বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন, বা পাজেল যদি নাও হয়, যদি এটাই তার স্ট্র্যাটেজি হয়ে থাকে, তাহলে সে বলতে হয় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছে। মেন্ডিস ছেলেটা এক ওভার বল করেছে, 4 রান দিয়েছে, একটা উইকেট নিয়েছে, তারপর তাকে অ্যাটাকে আনা হয়নি। এর কোনো উত্তর নেই যে কেন আনা হয়নি। কামিন্স, শামি তারা ডেথ বোলার হিসেবে প্রচণ্ড ভালো যে তা কিন্তু নয়। শামি যদিও বা ভালো, আমি প্যাট কামিন্সকে ডেথ বোলিং কনসিস্টেন্টলি একটা গোটা টুর্নামেন্ট জুড়ে খুব ভালো করতে দেখেছি না। সেই বোলারটা কিন্তু অন্য ধরনের, তার নিজস্ব কিছু স্ট্রেংথ রয়েছে, তার কিন্তু ডেথ বোলার হিসেবে যে ধরনের ভ্যারিয়েশন আইপিএলে দরকার কামিন্সের সেটা নেই। সিমাজিৎকেও যদি আপনারা দেখেন যেরকম রান আপ, যেরকম ফলো থ্রু, যেরকম সিম পজিশন থাকে, শামির মতনই এরা নতুন বলের বোলার। কামিন্স, সিমারজিৎ, শামি এরা ডেথ বোলার নয়। তো সেটা কোথাও একটা এসআরএইচকে ভাবাচ্ছে। প্রত্যেকটা ম্যাচে প্রচুর প্রচুর রান লিক করা হচ্ছে, ফিল্ডিং অত্যন্ত খারাপ হচ্ছে। নীতিশ কুমার রেড্ডি কালকে প্রচণ্ড খারাপ ফিল্ডিং করেছে, তার সঙ্গে সঙ্গে বোলাররা কোথাও একটা ডেথে সামলাতে পারছে না। একমাত্র হর্ষল প্যাটেল, তার উপরে অত্যন্ত রিলাই করতে হচ্ছে এখানে এসআরএইচকে। সে যদি ভালো করে তাহলেই ডেথ ভালো হবে, আদার্স ভালো হবে না। গতকাল হর্ষলের জন্য খুব একটা ভালো ম্যাচ ছিল না। সব মিলিয়ে ইট কোল্যাপস। তো অনেকেরই মনে হতে পারে যে এসআরএইচের সমস্যা শুধুমাত্র ব্যাটিংয়ে, অ্যাটাকিং মাইন্ডসেটটা তাদের সমস্যা, কিন্তু আমার কিন্তু শুধুমাত্র সেটা সমস্যা মনে হচ্ছে না। ফিল্ডিংয়ে তাদের সমস্যা রয়েছে, বোলিংয়ে তো তাদের বড় সমস্যা রয়েছে, যেগুলো নিয়ে এতক্ষণ আমি আলোচনা করলাম, এবং অবভিয়াসলি ব্যাটিংয়ে এই যে অ্যাটাকিং মাইন্ডসেটটা, সেটা যে কোথাও একটা ব্যাকফায়ার করছে এসআরএইচের জন্য, এটা বুঝতে কারুর বাকি নেই। কিন্তু এখন তারা কি করে, এর পরবর্তী ম্যাচগুলোতে তাদের স্ট্র্যাটেজি কি হয়, সেটাই দেখবার মতন ব্যাপার হবে। যদিও আমার মনে হয় না একজন অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন খুব সহজে তার স্ট্র্যাটেজির মধ্যে বদল আসবে। কয়েকটা হার মানে কোথাও একটা অস্ট্রেলিয়ানদের চামড়া মোটা হয় এবং তারা নিজেদেরকে ব্যাক করে, নিজেদের স্ট্রেংথ সম্পর্কে জানে। তো খুব সহজে কিন্তু এখানে প্ল্যানিংয়ে চেঞ্জ আমরা দেখতে পাবো না। হয়তো এই ধরনের মাইন্ডসেট নিয়ে এসআরএইচ এই বছরটা খেললো 14টা ম্যাচে, এবার সেখানে আফটার অল তারা হয়তো প্লে অফে যেতে পারলো না, তারপর হয়তো পরের বছর অন্যরকম স্ট্র্যাটেজি নিয়ে এলো, এটা আমরা দেখতে পেতে পারি। অথবা যদি ম্যানেজমেন্টের তরফ থেকে কামিন্সের উপরে চাপ থাকে, সেক্ষেত্রে আমরা দেখতে পেতে পারি যে কিছু বল হয়তো এখানে ব্যাটসম্যানরা একটু দেখে খেললো, হেডের মতন ব্যাটসম্যান বা অভিষেক শর্মা স্পেশালি, ঈশান কিষান স্পেশালি, তারা হয়তো কিছু বল দেখে খেললো, তারপর তারা হয়তো তাদের ফায়ার পাওয়ারটা অপোনেন্টকে দেখাতে গেল। আমার মনে হয় সেটা অ্যাকচুয়ালি বেটার অপশন হবে। কারণ আপনি যদি 4-5টা বল করে দেখে নেন, অসুবিধার কিছু নেই কিন্তু। কারণ আপনি একবার সেট হয়ে গেলে, একবার মিডলে যদি আপনি জায়গা করে নিতে পারেন, কনফিডেন্স যদি আপনার চলে আসে, তারপর তো ভাই আপনার ক্যাপাসিটি আছে 250 স্ট্রাইক রেটে খেলবার। প্রথম 5টা বল দেখে নিন না, তাতে 250 স্ট্রাইক রেটে কত 200 হবে, 200 স্ট্রাইক রেট হবে। 200 স্ট্রাইক রেট ভাই কোনোদিন কম ছিল না, কোনোদিন কম হবেও না, সে যে সার্ফেসেই হোক না কেন। 280 290 দরকার নেই, আপনি 240 তুলুন না। 240 কি কম স্কোর নাকি রে ভাই? তো 5টা করে বল দেখে খেলবার সময় আমার মনে হয় এসআরএইচের সমস্ত ব্যাটসম্যানের কাছে রয়েছে। তো সেটা করা উচিত কোথাও একটা, সেটাকে নিয়ে আলোচনা টিম মিটিংসে হওয়া উচিত। এবার দেখা যাক এর পরবর্তী ম্যাচগুলো না দেখলে, কারণ এরা এটাতে না সফলতা পেয়েছে, যে টিম যে স্ট্র্যাটেজিতে সফলতা পেয়েছে, খুব সহজে সেই স্ট্র্যাটেজি তারা ছেড়ে তো দেয় না। দেখা যাক, অ্যাকচুয়ালি যেহেতু ব্যাটিং অনেক ডেপথ রয়েছে, যে কারণে ওরা এই মাইন্ডসেটটাকে বজায় রাখতে পারছে। আদারওয়াইজ এতদিনে আমরা চেঞ্জ দেখে ফেলতাম, কিন্তু সেটা এখন অব্দি তো হয়নি। এবং ক্লাসেনকে আমার মনে হয় উপরে তুলে আনা উচিত। ক্লাসেনকে ফিনিশারের রোল দেওয়াটা, মানে ক্লাসেন তার থেকে অনেক বড় প্লেয়ার, শুধুমাত্র ফিনিশারের রোল প্লে করার প্লেয়ার ক্লাসেন নয়। সেই দায়িত্বটা নীতিশ কুমার রেড্ডিকে দেওয়া হোক, রেড্ডিকে এতটা উপরে আনা। এবং রেড্ডি যেরকম ব্যাটিং করছে দায়িত্ব জ্ঞানহীনের মতন, কালকে যেভাবে রেড্ডি আউট হয়েছে, মানে রাসেলের ওই উইকেটটা পাওয়ার কথাই নয়। যে কারণে আমি রাসেলের বোলিংয়ে কিন্তু আলাদা করে প্রশংসা করলাম না। আমি শার্দুল ঠাকুরের বোলিংয়ের সবসময় যে প্রশংসা করবো তা নয়। অনেক ক্ষেত্রে আপনি অনেক ম্যাচে দেখতে পাবেন উইকেট পাচ্ছে, কিন্তু বোলার আলাদা করে কিছু ভালো করেছে কি যেটার জন্য তার প্রশংসা করবো? একেবারে সেরকম নয়। ব্যাটসম্যান ডাল, ব্যাটসম্যান তাকে উইকেটটা দিয়ে দিচ্ছে। সেই জিনিসটি গতকাল নীতিশ কুমার রেড্ডির সঙ্গে হয়েছে, প্যাথেটিক। ঈশান কিষান একমাত্র আমি বলবো আনলাকি ছিল, কারণ কালকে সে যেভাবে আউট হয়েছে সেটা সত্যি মানে কিষানে কিছু করবার ছিল না। মানে কিষানের ক্রিটিসিজম হয় না, রাহানের যে ক্যাচটা ধরে নিয়েছে, ইট ওয়াজ আ ব্রিলিয়ান্ট শট অ্যান্ড ততটাই ভালো ক্যাচ। মানে এত সুন্দর একটা ক্যাচ ধরেছে, এবং রাহানের যেভাবে ক্যাচ ধরে না, মানে আপনার মনে হবে যেন তুলোর মধ্যে কি বলটা যা দাঁড়িয়ে গেল। মানে ক্যাচটা নেওয়ার মধ্যে কোনো এফোর্ট নেই, এফোর্টলেস। আপনার মনে হচ্ছে যে ভাই এই ক্যাচটা তো আমিও ধরে নিতাম, কিন্তু এত সোজা নয়। কালকে যে শটটা ছিল, মানে ওটা ক্যাচ করা ইট ওয়াজ ডিফিকাল্ট, এবং রাহানের সেটা এত উইথ ইজ, মানে দেখে সত্যি অসাধারণ লাগে। তো রাহানেকে ফিল্ডার হিসেবে আমাদের আরও সকলেরই আরও প্রশংসা করা উচিত। নেট রান রেটের জায়গা থেকে কেকেআরের জন্য হিউজ পজিটিভ ছিল গতকালের ম্যাচটা। সব দিক থেকে অ্যাকচুয়ালি কেকেআরের জন্য এরকম একটা ম্যাচ দরকার ছিল, তার কারণ তারা প্রথম 3টে ম্যাচের মধ্যে 2টো ম্যাচ এত বাজেভাবে হেরেছে। নেট রান রেটের যে অবস্থা তাদের ছিল, সেখানে একটা বড় উইন তাদের দরকার ছিল, শুধুমাত্র কনফিডেন্সের জায়গা থেকে নয়, তার সঙ্গে সঙ্গে নেট রান রেটের জায়গা থেকেও। তো মেন্টাল বুস্ট, তার সঙ্গে সঙ্গে স্ট্যাটিস্টিক্স বেটার করা,
সব দিক থেকে গতকালের ম্যাচটা অ্যাকচুয়ালি কেকেআরের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট, এবং এই উইনটার পরবর্তীতে কিন্তু কেকেআরকে কমপ্লিটলি একটা ডিফারেন্ট সাইড দেখাতে পারে। তাদের জন্য এরকম একটা জয় দরকার ছিল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নের মতন ক্রিকেট তারা গতকালের ম্যাচে খেলেছে। এবার যদি এই টিমটা সত্যিকারের পোটেনশিয়াল থেকে থাকে, গৌতম গম্ভীর ফ্যাক্টরটাই যদি শেষ কথা না হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এর পরবর্তীতে এই ধরনের ক্রিকেট কন্টিনিউ করবে এই টিমটা। এটাই কেকেআরের ফ্যানরা এক্সপেক্ট করবে, এবং এসআরএইচের জন্য সমস্যাই সমস্যা, এবং সমস্যা স্কিলের জায়গাতে নয়, র্যাদার আমি বলবো এখানে অনেক কিছু প্রচেষ্টা করা, এটা করা সেটা করা, একটু এক্সট্রা অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া, এই সব জায়গাতে সমস্যা, মেন্টাল সমস্যা। সেই জায়গাগুলো থেকে এসআরএইচকে বেরোতে হবে। অন পেপার যে এসআরএইচ ভীষণ ভালো টিম, সেটার ব্যাপারে সমস্ত ক্রিকেট প্রেমী জানে। টুর্নামেন্ট শুরুর আগে এসআরএইচকে ফেভারিট মনে করা হয়েছিল, সবাই মনে করেছিল। তো পোটেনশিয়ালের কোনো অভাব নেই, অভাবটা এক্সিকিউশনে, এবং সেটাকে নিয়ে কামিন্স অ্যান্ড কোংকে ভাবতে হবে। আপনাদের কি মতামত এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে গতকালের ম্যাচ নিয়ে? আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন, এবং এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিন, শেয়ার করে দিন যারা ক্রিকেট ভালোবাসে, যারা আইপিএল দেখে, যারা কেকেআরের ফ্যান বা এসআরএইচের ফ্যান তাদের সঙ্গে। কারণ এই চ্যানেলটা আমরা অনেকটা খেটে কাজ করছি, এবং আমরা চাই চ্যানেলটা গ্রো করুক, কারণ বেঙ্গলে এরকম চ্যানেল নেই যেখানে এরকমভাবে ক্রিকেট অ্যানালাইসিস হয় এত ডিটেলসে গিয়ে। এরকম চ্যানেল আপনারা খুব বেশি দেখতে পারবেন না। তো সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। থ্যাংক ইউ, টাটা।